মুভির শুরুতে একটি টানেল দেখা যায় যার ভেতরে সাবওয়ে রেললাইন পাতা। সেখানে একটি ছেলে হাতে টর্চ নিয়ে অন্ধকারের মধ্যে হাঁটছে। হঠাৎ তার টর্চটি টিপ টিপ করে জ্বলতে নিতে শুরু করে। ঠিক তখনই সে দূরে একজনকে দেখতে পায়। ছেলেটি তাকে ডাক দিলেও সে কোনো সাড়া পায় না। তার ওয়াকিটকিতে অদ্ভুত সব তোতলানো কণ্ঠস্বর শোনা যেতে থাকে। হঠাৎ দূরে একটা লাল আলো জ্বলে ওঠে আর তার মনে হয় তার ঠিক পেছনে কেউ দাঁড়িয়ে আছে। সে দ্রুত পেছনে ঘুরতেই একটি দ্রুতগামী ট্রেন তাকে সজোরে ধাক্কা দেয়। আর এই ভয়ঙ্কর দৃশ্য দিয়ে সিনটি এখানেই কাট হয়। এরপর সিন চলে যায় এই স্টেশনে যেখানে দুর্ঘটনা ঘটেছিল। সেখানে ইয়ং নামের এক মেয়ে তার ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও শুট করছে। হঠাৎ দেখা যায় এক মাতাল লোক পাশের একটি ফ্রিজের উপর পাগলের মতো মাথা ঠুকছে। ঠিক তখনই স্টেশনের মাস্টার সেখানে আসে। ইয়ং তার সাথে নিজের পরিচয় করিয়ে দেয়। মাস্টার তাকে নিজের রুমে গিয়ে জিজ্ঞেস করে, তুমি স্টেশনে ভিডিও করছো কেন? ইয়ং জানায় যে সে হরর কিউ নামের একটি ইউটিউব চ্যানেল চালায় আর সেই চ্যানেলের জন্য সে ভিডিও করতে চায়। সে বলে, আমি শুনেছি এই গাংলিম স্টেশনে অনেক অলৌকিক ঘটনা ঘটে, এমনকি অনেক মানুষ এখানে আত্মহত্যাও করেছে। আমাকে সেই ব্যাপারে কিছু বলুন না। কিন্তু স্টেশন মাস্টার সব অস্বীকার করে আর বলে যে সবকিছু বাজে কথা, তোমাকে কেউ ভুল বুঝিয়েছে, তুমি এখান থেকে চলে যাও। তবে ইয়ং সাথে করে দামি আর পুরনো মদ নিয়ে আসে যা মাস্টারের খুব প্রিয়। এটা দেখে মাস্টার অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে, তুমি এটা কোথায় পেলে? এটা তো অনেক পুরনো। ইয়ং জানায় যে এই মদ যে কোম্পানি বানায় তার মালিক তার দাদা। সে আরো বলে যে লজ্জা না পেয়ে এটা রাখুন আর দয়া করে আমাকে স্টেশন সম্পর্কে আরো কিছু বলুন। স্টেশন মাস্টার তখন তার মুখ খোলে। সে তাকে বলে যে স্টেশনের আতঙ্ক আসলে কোথা থেকে শুরু হয়েছিল আমি সেটাই তোমাকে বলছি। কিছুদিন আগের কথা, এক ছেলে মাতাল অবস্থায় ট্রেনে চড়ে যাচ্ছিল। ট্রেনের এক ঝাঁকুনিতে সে পড়ে গেলে বাকি যাত্রীরা তাকে তুলে একটি সিটে বসিয়ে দেয়। তার একটু জ্ঞান ফিরে সে দেখে যে অদ্ভুত দেখতে এক মহিলা ট্রেনের জানালার কাচের উপর অনবরত তার মাথা ঠুকছে। নেশার করে ছেলেটি এই বিষয়টি পাত্তা না দিয়ে আবার ঘুমিয়ে পড়ে। যখন তার ঘুম ভাঙে তখন সে দেখে যে ট্রেনের প্রায় সব যাত্রী নেমে গেছে। পুরো ট্রেনের সে আর এক বৃদ্ধ লোক ছাড়া আর কেউ নেই। কিন্তু সেই মহিলাটি তখনও একইভাবে জানালার উপর মাথা ঠুকেই যাচ্ছে। এই দৃশ্য দেখে তার পাশে থাকা বৃদ্ধটি অনেক ভয় পেয়ে যায় আর ভয়ে সে বৃদ্ধ পাশের বগিতে চলে গেলে ছেলেটিও তাকে অনুসরণ করে। ঠিক সেই মুহূর্তে ছেলেটির মাতাকে ফোন করে তার খোঁজ খবর নিতে থাকে। ছেলেটি কিছুটা দ্বিধা নিয়ে কথা বলছিল। তার মাতাকে জিজ্ঞেস করে, এত মদ কেন খাস বাবা? নিজের যত্ন নিতে পারিস না? ছেলেটি তার মাকে আশ্বস্ত করে ফোন রেখে দেয়। ঠিক এর পরপরই তার মাতাকে একটি নিউজের লিঙ্ক পাঠায়। সেই ভিডিওটা ওপেন করতেই ছেলেটির আত্মা যেন শুকিয়ে যায়। নিউজে দেখা যাচ্ছে যে মহিলাটি ট্রেনের দরজায় মাথা ঠুকছিল সে আসলে রেললাইনে মাথা ঠুকে অনেক আগেই মারা গেছে। এটি দেখে ছেলেটি আতঙ্কে জমে যায়। যে মহিলা মারা গেছে সে আবার ট্রেনে ফিরে কিভাবে এসেছে? ইতিমধ্যে সেই বৃদ্ধ লোকটি হঠাৎ তার মাথা ঠুকতে শুরু করে। এদিকে সেই বৃদ্ধ লোকটিও হঠাৎ তার মাথা ঠুকতে শুরু করে আর সেই ভয়ঙ্কর মহিলাটিও তার সামনে চলে আসে। ঠিক তখনই ট্রেনটি একটি টানেলের ভেতর ঢুকে আর সব আলো নিভে যায়। ছেলেটি তার টর্চ জ্বালিয়ে দেখে যে বৃদ্ধ লোকটি গায়েব হয়ে গেছে। এসব দেখে সে অনেক ভয় পেতে থাকে। সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে কিন্তু সেই ভয়ঙ্কর মেয়েটি আবার তার মাথা ঠুকতে শুরু করে আর হঠাৎ এক প্রচন্ড শব্দে মেয়েটির মাথা ধর থেকে আলাদা হয়ে ছেলেটির পায়ের কাছে এসে পড়ে। ছেলেটি ভয়ে চিৎকার করে ওঠে আর তখনই সেই মুন্ডহীন মেয়েটি তার দিকে তেড়ে আসে। ঠিক সেই মুহূর্তে দরফর করে ছেলেটার চোখ খুলে যায় আর সে বুঝতে পারে যে সবই আসলে একটা দুঃস্বপ্ন ছিল। কিন্তু সে বৃদ্ধ লোকটি তখনও তার পাশেই বসে আছে। ছেলেটি ভাবে যে হয়তো সে বেশি নেশার কারণে এমন স্বপ্ন দেখছে। এরপর যখন ছেলেটি স্টেশনে ট্রেন থামে সে দেখে যে সেই জায়গাটি সিল করে রাখা হয়েছে, ঠিক যেখানে সেই মহিলাটি ট্রেনের নিচে মাথা ঠুকে মারা গিয়েছিল। এসব দেখে সে আরো ভয় পেয়ে যায়। সে বুঝে উঠতে পারছিল না যে আসলে কোনটা সত্যি। হঠাৎ ছেলেটি আবার মাথা ঠোকার শব্দ পায় আর সে পেছনে ফিরতেই দেখে সে ভয়ঙ্কর মেয়েটি দেয়ালে আবার মাথা ঠুকছে। চোখের পলকে মেয়েটি তার একদম সামনে চলে আসে আর এক দৃষ্টে তার দিকে তাকিয়ে থাকে। ছেলেটি ভয় তার কাছে প্রাণ ভিক্ষা চায় কিন্তু মেয়েটি তাকে টেনে হিচড়ে নিয়ে রেল লাইনে ফেলে দেয় আর সে ট্রেনের নিচে কাটা পড়ে মারা যায়। কিন্তু সিসিটিভি ফুটেজে দেখা যায় যেন ছেলেটি পা পিছলে লাইনে পড়ে গেছে। যদিও বাস্তবে গ্যাংলিম স্টেশনের ভূতটি তাকে ধাক্কা দিয়েছিল। স্টেশন মাস্টার ইয়ংকে এইটুকু গল্প শুনিয়ে বলে, আজকের জন্য এইটুকু ভৌতিক কাহিনী যথেষ্ট, এবার তুমি যাও। ইয়ং চুপি চুপি তার সব কথা রেকর্ড করে নিয়েছিল। পরদিন অফিসে গিয়ে সে ওই স্টেশন নিয়ে রিসার্চ শুরু করে আর জানতে পারে যে এই পর্যন্ত সেখানে 16 জন প্রাণ হারিয়েছে। ঠিক তখন তার ম্যানেজার সেখানে এসে তার সাথে একটু ফ্লার্ট করতে শুরু করে আর সে তাকে বলে যে তোমার চশমাটা প্লিজ খোলো না, তোমার এই সুন্দর চোখে প্রেমে পড়ে যেতে পারি। তো গ্যাংলিম স্টেশনের কোনো খবর পেলে ইয়ং তাকে কিছু বলতে যাবে ঠিক তখনই রিনা নামের আরেক মেয়ে এসে তাকে নিয়ে হাসি ঠাট্টা শুরু করে। সে বলে যে ওই স্টেশনের গল্প তো অনেক পুরনো হয়ে গেছে, পুরনো কবর খুঁড়ে কি লাভ, নতুন কিছু নিয়ে ভাবো যাতে ভিউ বেশি পাওয়া যায়। আমার চ্যানেলটা দেখো, এক একটা ভিডিওতে লাখ লাখ লাইক আসে আর কোটি কোটি ভিউ হয়। রিনার মুখে এসব শুনে ইয়ং খুব অপমানিত বোধ করে। সে আবার
বারবার সেই মদের বোতল নিয়ে স্টেশন মাস্টারের সাথে দেখা করতে যায়। সে তাকে গিয়ে বলে, কালকের গল্পটা শুনতে বেশ মজার ছিল ঠিকই, কিন্তু তাতে ভয় একদমই কম ছিল, কোনো সাসপেন্স ছিল না। আর যারা গল্পটা শুনেছে তারা খুব একটা এনজয় করেনি। আমাকে দারুণ কিছু শোনান। স্টেশন মাস্টার হাসি মুখে বলে, বলবো, নিশ্চয়ই বলবো, তবে আমি তোমার চ্যানেলটা দেখেছি, সেখানে মাত্র 100 জন সাবস্ক্রাইবার, তাই না? ভিউ একদমই হয় না, এমন কেন? তার এই কথা শুনে ইয়ং তখন কেঁদেই ফেলে আর বলে, স্যার কেন কাটা গায়ে নুনের ছিটা দিচ্ছেন বলুন তো? তার এই বাচ্চাদের মতো আচরণ দেখে স্টেশন মাস্টারের হাসি পায় আর সে তাকে আবার বলতে শুরু করে যে এক স্কুল ছাত্রী প্রতিদিন এই স্টেশন দিয়ে ট্রেনে করে স্কুলে যেত। সে তার নাকটা একদম পছন্দ করতো না। তার মনে হতো যে তার নাক দেখতে খুবই বিদঘুটে। বাসে বা ট্রেনে প্লাস্টিক সার্জারির পোস্টার দেখলে তার মন খারাপ হয়ে যেত। তেমনি ভাবে একদিন সে যখন ট্রেনে করে তার স্কুলে যাচ্ছিল, হঠাৎ এক প্রচন্ড ঝাঁকুনি দিয়ে ট্রেনটা থেমে যায়। এতে সবাই ভয় পেয়ে যায় যে কি হয়েছে। তখনই ঘোষণা করা হয় যে টেকনিক্যাল কিছু সমস্যার কারণে ট্রেন 5 মিনিট থেমে থাকবে। এতে ভয়ের কিছুই নেই। তখন সেই মেয়েটি দেখে যে তার সামনে এক মহিলা বসে আছে যার নাকে সার্জারি করা হয়েছে। সেই মহিলা মেয়েটির দিকে এক দৃশ্যে তাকিয়েছিল। এটি দেখে মেয়েটা অস্বস্তি বোধ করে দরজার কাছে গিয়ে দাঁড়ায়। সেখানে হঠাৎ সে তার প্রিয় টিচারের দেখা পায়। টিচার তাকে দেখে প্রশংসা করতে থাকে আর বলে, বাহ, তুমি তো আগের চেয়ে অনেক বেশি স্লিম আর সুন্দরী হয়ে গেছো। ঠিক তখনই দরজা খুলে গেলে টিচারের প্রেমিক এসে তাকে জড়িয়ে ধরে আর জিজ্ঞেস করে, ইনি কি তোমার স্টুডেন্ট? এটি দেখে মেয়েটির ভীষণ খারাপ লাগতে শুরু করে আর মনে মনে ভাবতে থাকে যে আমার এই নাকের জন্য আমাকে কেউ কোনোদিন ভালোই বাসে না, আমাকে কেউ পছন্দ করে না, সবাই আমাকে নিয়ে মজা করে। এটি ভাবতে ভাবতেই সে হতাশ হয়ে প্ল্যাটফর্মে নেমে যায়। মেয়েটি লিফট দিয়ে উপাসে যাওয়ার সময় হঠাৎ একটা কণ্ঠস্বর শুনতে পায় সে, যে কেউ তাকে বলছে, তোমার নাকটা তো বেশ কিউট। মেয়েটি তখন তাকিয়ে দেখে যে সে নাকে ব্যান্ডেজ বাঁধা মহিলাটি সেখানে দাঁড়িয়ে। মহিলাটি বারবার একই কথা বলতে থাকে আর হাসতে থাকে। মেয়েটি খেয়াল করে দেখে যে মহিলার হাতে একটা জগে কিছু তরল আছে। সে ভাবতে থাকে যে হয়তো কোনো পাগল হবে, তাই ভয় পেয়ে সে অন্য একটা ছেলের পাশে গিয়ে দাঁড়ায়। কিন্তু পিলারের আড়াল থেকে সে মহিলা তখনও তার দিকে তাকিয়ে থাকে। মেয়েটি যতবারই তাকাচ্ছিল মহিলাটিও তার দিক থেকে চোখ সরাচ্ছিল না। শেষমেশ মেয়েটি ভাবে যে সে সরাসরি গিয়ে জিজ্ঞেস করবে যে আপনার সমস্যা কি, সে কেন তার পেছনে এভাবে ঘুরছে। সে ওই মহিলাটির কাছে গিয়ে নিজের ফোনের ক্যামেরা অন করে দেখার চেষ্টা করে, কিন্তু অদ্ভুত ভাবে ক্যামেরায় মহিলার মুখ দেখা যাচ্ছিল না। আর মহিলার হাতের জগে ছিল এসিড, যা নিচে পড়তেই ধোঁয়া বের হতে শুরু করে। এসব দেখে মেয়েটি অনেক ভয় পেয়ে যায় আর ঘাবড়ে গিয়ে দৌড়ে টয়লেটে ঢুকে সে সাথে সাথে পুলিশকে ফোন দেয়। সে পুলিশকে জানায় যে কেউ আমাকে মেরে ফেলতে চাইছে আর সে আমার পেছনে ধাওয়া করছে, প্লিজ আমাকে বাঁচান। তখন ফোনের উপাস থেকে পুলিশ তাকে বলে, আচ্ছা মহিলার বর্ণনা দিন তো। মেয়েটি জানায় যে মহিলার মুখে ব্যান্ডেজ বাঁধা, দেখে মনে হচ্ছে যে অপারেশন থিয়েটার থেকে সে সরাসরি চলে এসেছে। ঠিক সেই সময় মেয়েটা চমকে ওঠে আর ভাবতে থাকে সে তো পুলিশকে একবারও বলেনি যে তার পেছনে মহিলা ধাওয়া করছে। সে আবার পুলিশকে জিজ্ঞেস করে, আমি তো আপনাদের বলিনি যে সে একজন মহিলা, আপনারা জানলেন কি করে? ঠিক তখনই সেই মহিলাটি অ্যাসিড নিয়ে টয়লেটের ভেতরে ঢুকে পড়ে। দেখা যায় সে মহিলাটার আসলে কোনো নাকই নেই। সে মেয়েটির মুখে এসিড ছুঁড়ে মারে আর মেয়েটি যন্ত্রণায় চিৎকার করে ওঠে। স্টেশন মাস্টারের এই দ্বিতীয় গল্প শেষ হওয়ার পর ইয়ং একটি ভূতের কস্টিউম পরে সে স্টেশনে নিজের চ্যানেলের জন্য একটা প্রোমো শুট করে আর সেটি তার ম্যানেজারকে দেখায়। ম্যানেজার ভিডিওটি পছন্দ করলো, তাকে বলে যে এটাতে আরো ইমপ্রুভ করতে হবে। কিন্তু হঠাৎ তারা ভিডিওতে লক্ষ্য করে যে একটা ভেন্ডিং মেশিনের ভেতরে কেউ একজন দাঁড়িয়ে আছে। এটা দেখে তারা দুজনেই থমকে যায়, যেটা কিভাবে সম্ভব। পরদিন ইয়ং সেই ফুটেজ নিয়ে মাস্টারের কাছে যায় আর এই ভূতের কাহিনী জানতে চায়। মাস্টার বলে যে হ্যাঁ অবশ্যই বলবো, তোমার আগের দুটো গল্প বেশ ভালো ভিউ এসেছে, তো চলো এই খুশিতে একটু মদ খাওয়া যাক। স্টেশন মাস্টার ইয়ংকে কিছুটা মদ খাইয়ে দিয়ে সে তৃতীয় গল্প শুরু করে। সে বলতে থাকে যে বহু বছর ধরে এই স্টেশনে এক ভিখারি থাকতো। একদিন তার খুব খিদা পায়, কিন্তু তার পকেটে একটা স্যান্ডউইচ কেনার মতো পয়সাও ছিল না। তাও সে একটা সুপার মার্কেটে ঢুকে খাবারগুলো নেড়ে চেড়ে দেখছিল। তখন এক স্টাফ তাকে ধমক দিয়ে সেখান থেকে বের করে দেয়। সেই স্টাফ আসলে ফোনে একটি ছেলের সাথে কথা বলছিল আর এই সেই ছেলে যাকে মুভির শুরুতে ভূতটি ট্রেনের সামনে ধাক্কা দিয়ে মেরেছিল। ভিখারিটি বের হয়ে এসে একটি কোল্ড ড্রিঙ্কস ভেন্ডিং মেশিনে পয়সা খুঁজতে থাকে। সে সেখানে কিছু সাধারণ কয়েন আর একটি লাল রঙের কয়েন খুঁজে পায়। সেগুলো নিয়ে এসে বাথরুমে গিয়ে হাত মুখ ধুতে থাকে। ঠিক তখন এক চোর তার ব্যাগ ছিনতাই করে নিয়ে যায়, কিন্তু লাল কয়েনটা ভিখারির দিকে সে ছুড়ে দেয় আর বলে যে লাল কয়েনটা তুই রাখ, এটা আমার কোনো কাজে আসবে না। এটা বলা চোরটা সেখান থেকে চলে যায়। চোরটা চলে যাওয়ার পর ভিখারি তাকে অনেক গালিগালাজ করতে থাকে। একটু পরে প্ল্যাটফর্মে সে এক মাতার লোককে টলমল পায়ে হাঁটতে দেখে। লোকটার চালচলন খুব অদ্ভুত ছিল। ভিখারিটি সেই লাল কয়েনটা ভেন্ডিং মেশিনে ফেলতেই একটা কোল্ড ড্রিঙ্কস এর ক্যান বেরিয়ে আসে, কিন্তু ক্যানটা খুলতেই সে দেখে যে তার ভেতরে কিচ্ছু নেই, সেটি একদম খালি। ভিখারি অবাক হয়ে পেছনে ঘুরে তাকায়, কিন্তু সেই মাতার লোকটা সেখানে আর নেই, শুধু তার জামা কাপড় গুলো পরে আছে। এটি দেখে ভিখারি অনেক অবাক হয়ে যায়। শেষে
সেই জামা কাপড়ের কাছে গিয়ে দেখে যে তার পাশে আরো দুটো লাল কয়েন পড়ে আছে। সে জামার কয়েনগুলো নিয়ে বাথরুমে যায় আর জামার পকেট চেক করতেই ভেতরে একটা টাকার নোট খুঁজে পায়। টাকা পাওয়ার পর ভিখারিটি ভাবতে থাকে যে যাই হোক ভালোই হয়েছে, এখন তো এই টাকা দিয়ে কিছু খাবার কিনতে পারবো। সে সেই টাকা নিয়ে একটা রেস্টুরেন্টে গিয়ে পেট ভরে খাবার খায়। খাওয়া শেষে সে আবার সেই ভেন্ডিং মেশিনের কাছে আসে, কিন্তু সে দেখে যে মেশিনটা বন্ধ। হতাশ হয়ে সে যখন চলে যেতে যাবে তখন এই মেশিনটা নিজে নিজেই চালু হয়ে যায়। এটা দেখে ভিখারি একদম অবাক হয়ে যায়। সে আবার একটা কয়েন ফেলে কোল্ড ড্রিঙ্ক বের করে। ঠিক সেই সময় গুন্ডা সেখানে এসে তাকে ধমক দিয়ে বলে, বাহ তোর তো দেখছি বেশ মজা, নতুন পোশাকও জুটিয়ে ফেলেছিস। ভিখারিটি তখন ভয় না পেয়ে বলে, আমার কাছে আসবি না, এলে কিন্তু আমি ক্যানটা খুলে ফেলবো। গুন্ডাটা তখন হেসে বলে, খুললে আমার কি হবে, খুল না, তোর ক্যান তুই খুলবি, যা খুশি তা কর, তাতে আমার কি। কিন্তু ভিখারিটি ক্যানটা খোলার সাথে সাথেই সে গুন্ডার একটা পা গায়েব হয়ে যায়। এরপর প্রতি সেকেন্ডে তার শরীরের এক একটা অংশ অদৃশ্য হতে থাকে আর শেষে সে পুরোপুরি গায়েব হয়ে যায়। গায়েব হওয়ার পর দেখা যায় যে সে সেই ভেন্ডিং মেশিনের ভেতরে আটকে পড়েছে আর নিমেষের মধ্যে জুস ডিসপেন্সারের মতো পিস্ট হয়ে সে সেখানেই মারা যায়। লোকটা মারা যাওয়ার পর মেশিনটা আবার স্বাভাবিক হয়ে যায় আর লোকটার পোশাকের পাশে দুটো লাল কয়েন ঘুরতে দেখা যায়। ভিখারিটি বুঝতে পারে যে এই মেশিনের কোনো অলৌকিক ক্ষমতা আছে। সে লোকটার পকেট থেকে প্রচুর টাকাও পায়। খুশিতে পাগল হয়ে সে এখন বারবার লাল কয়েন মেশিনে ফেলে আর ক্যান বের করতে থাকে। যতবারই সে ক্যান খোলে তার সামনের মানুষটি গায়েব হয়ে মেশিনে আটকে মারা যায়। বিনিময়ে সে পায় আরো নতুন কয়েন আর সে মানুষের পকেটে থাকা সব টাকা পয়সা। এভাবে অন্যের জীবন নিয়ে আর টাকা লুট করে ভিখারিটি খুব ধনী হয়ে যায়। তার চেহারা আর চিন্তা ভাবনা বদলে যায়। যে ভিখারি একদিন একবেলা খাবারের জন্য মরিয়া ছিল সে এখন সামান্য আর তুচ্ছ কারণেই মানুষকে মেশিনে আটকে মেরে ফেলতে থাকে। একদিন নেশার ঘুরে সে প্ল্যাটফর্মে টলমল পায়ে হাঁটছিল। হঠাৎ সে সামনের প্ল্যাটফর্মে দেখে এক ভিখারি সে মেশিনে কয়েন ফেলছে। তখন দেখা যায় যে এই ভিখারিটি আর কেউ নয়, বরং এটি ছিল সেই ভিখারি নিজেই যখন সে গরিব ছিল। অর্থাৎ ধনী ভিখারিটি তার নিজের অতীতকেই দেখতে পাচ্ছিল। সে চিৎকার করে তাকে বাধা দিতে যায়, কিন্তু তার মুখ দিয়ে আওয়াজের বদলে শুধুই বমি বেরোচ্ছিল। ইতিমধ্যে সে পুরনো ভিখারিটি ক্যানটি খুলে ফেলে আর সাথে সাথেই এই পাশে দাঁড়িয়ে থাকা ধনী ভিখারিটি অদৃশ্য হয়ে যায়। বুঝতেই পারছেন যে ভিখারিটি যখন প্রথমবার ক্যানটি খুলেছিল আর মাতার লোককে অদৃশ্য হতে দেখেছিল, সেই মাতার লোকটি আসলে ছিল তার নিজের ভবিষ্যৎ রূপ। অর্থাৎ ভিখারিটি অজান্তে নিজেকে নিজে খুন করে ফেলেছে। স্টেশন মাস্টার এই গল্প শেষ করে বলে, এরপর থেকে এই স্টেশনে মাঝে মধ্যেই অপরিচিত মানুষের পোশাক পরে থাকতে দেখা যায়। এসব শুনতে শুনতে ইয়ং নেশার ঘরে ঘুমিয়ে পড়ে। মাস্টার তাকে আর বিরক্ত না করে সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখা যায় ইয়ং তার ম্যানেজারের সাথে এক রেস্টুরেন্টে বসে আছে। ইয়ং অবাক হয়ে জিজ্ঞেস করে, হঠাৎ আমাকে রেস্টুরেন্টে দাওয়াত দিলেন কেন? ম্যানেজার বলে, কেন দেব না, তোমার চ্যানেলে এখন 3 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে। আরেকটা কথা তোমাকে অনেকদিন ধরে বলতে চেয়েছিলাম, আমি তোমাকে খুব পছন্দ করি, আমি তোমাকে বিয়ে করতে চাই। এই কথা শুনেই ইয়ং এর চোখ খুলে যায়। আসলে পুরোটাই ছিল একটা স্বপ্ন। সে তখনও অফিসেই বসেছিল। সেখানে সে দেখে যে ম্যানেজার রিনার সাথে খুব ঘনিষ্ঠভাবে কথা বলছে। এটা দেখে ইয়ং এর খুব হিংসা হতে থাকে। সে আবার সেই মাস্টারের কাছে গিয়ে রিনা সম্পর্কে অনেক আজে বাজে কথা বলে। মাস্টার তাকে শান্ত করে বলে, তুমি রিনাকে ঘৃণা করছো কারণ তুমি তার মধ্যে নিজেকেই খুঁজছো। এমনটা করো না, না হলে নিজের ভেতরের গুণগুলো কোনো দিনও দেখতে পাবে না। নিজের উপর বিশ্বাস রাখো, তবেই সুখী হতে পারবে। অন্যদের নিয়ে চিন্তা করা বাদ দাও। এরপর ইয়ং অফিসে ফিরে গিয়ে দেখে যে সবকিছু অন্ধকার, সেখানে কেউ নেই। তার মনে হয় যে পেছনে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু সে ঘুরে কাউকেই দেখতে পায় না। হঠাৎ আলো জ্বলে ওঠে আর সবাই তাকে ঘিরে ধরে অভিনন্দন জানায়। ইয়ং এর আপলোড করা নতুন গল্পগুলো ভাইরাল হয়ে গেছে আর খুব অল্প সময়ে তার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে। ম্যানেজার কেক নিয়ে এসে ইয়ং এর খুব প্রশংসা করে। রিনা এক পাশে দাঁড়িয়ে হিংসা ভরা চোখ নিয়ে ইয়ং এর দিকে তাকিয়ে থাকে। ইয়ং এখন অনেক বড় ইউটিউবার। একদিন সে তার ভিডিওর কমেন্ট পড়ছিল। সেখানে এক মেয়ে লিখেছে, ভবিষ্যতে ভুলেও আর কোনোদিন ওই স্টেশনে যেও না। আমি এটা বলছি কারণ একসময় আমিও ঠিক সেটাই করতাম যা তুমি এখন করছো। এই কমেন্টটি পড়ে ইয়ং অনেক অবাক হয় যে মেয়েটি তাকে কেন এটা বলেছে আর এই বিষয় সম্পর্কে সে আরো জানতে চায়। তাই ইয়ং সেই মেয়েটির সাথে যোগাযোগ করে আর তারা একটি রেস্টুরেন্টে দেখা করে। মেয়েটি ভীষণ উৎকণ্ঠার মধ্যে ছিল। বারবার সে পেছনে তাকাচ্ছিল যেন কেউ তাকে অনুসরণ করছে। ইয়ং তাকে জিজ্ঞেস করে যে আপনি কমেন্টে ওসব কেন লিখেছেন? মেয়েটি ফিসফিস করে বলে, আমি আপনাকে বেশি কিছু বলতে পারবো না, শুধু আমার একটা অনুরোধ রাখুন, ওই স্টেশন নিয়ে বানানো সব ভিডিও ডিলিট করে দিন। পারলে আপনার চ্যানেলটাই বন্ধ করে দিন, এটাই আপনার জন্য মঙ্গল হবে, নয়তো আপনি অনেক বড় বিপদে পড়ে যাবেন। তার কথা শুনে ইয়ং অনেক অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে, আমি আপনার কথা কেন বিশ্বাস করব? মেয়েটি তখন তার চশমা খুলে তাকে দেখায় যে সে অন্ধ। সে বলে যে বহু বছর আগে এই টানেলটি যেখানে তৈরি হয়েছে সেখানে একটি গির্জা ছিল। সেই গির্জার বেসমেন্টে একটি ভয়ঙ্কর কাল্ট গ্রুপ ছিল আর অদ্ভুত সব তুকতাক আর তান্ত্রিক আচার পালন করত। সেখান থেকে এক অশুভ শক্তির জন্ম হয়। সে অশুভ শক্তির কারণেই এই স্টেশনে এত হত্যা আর আত্মহত্যা ঘটতে থাকে। সেই শক্তির প্রভাবেই আমি আমার দৃষ্টিশক্তি হারিয়েছি। আমি চাই না আপনার সাথেও এমন কিছু হোক। হঠাৎ ইয়ং এর পেছনের ছায়া দেখে মেয়েটি ভয়ে চিৎকার করে সেখান থেকে পালিয়ে
যায়। ইয়ং এরপর সেই গির্জার কাল গ্রুপ নিয়ে পড়াশোনা শুরু করে। সে জানতে পারে যে গির্জার বেসমেন্টে এক বিশাল তান্ত্রিক আচারের পর পুরো দলটি একসাথে আত্মহত্যা করেছিল। কয়েক বছর পর ঠিক সেই জায়গাতেই রেল লাইন আর টানেল বানানো হয়। ইয়ং পুরো রহস্যটা বুঝতে পারলো সাফল্যের লোভে পিছিয়ে আসতে চায় না। সে চায় যে আরো এরকম ভিডিও বানিয়ে সে ভিউ বাড়াবে। একদিন অফিসে থাকার সময় পাশের রুম থেকে সে কিছুর আওয়াজ শুনতে পায়। সে ধীরে ধীরে সে রুমে উকি দিয়ে দেখে যে ম্যানেজার রিনা একে অপরকে কিস করছে। এই দৃশ্য দেখে সে অনেক কষ্ট পায় আর রাগে আর ঘৃণায় সেখান থেকে চলে আসে। পরদিন অফিসে ম্যানেজার তাকে দেখে তার সাথে খোশ গল্প করতে চায় আর তাকে ডিনারের প্রস্তাব দেয়। আর এতে ইয়ং সোজাসুজি মানা করে দেয়। তার এই ব্যবহারে ম্যানেজার অনেক অবাক হয়ে যায়। সে তাকে বলে যে ইদানিং দেখছি তুমি অনেক পাল্টে যাচ্ছ, আমার সাথে ভালো করে কথাও বলছো না, কি হয়েছে তোমার? ইয়ং তখন বলে কালকে আপনি অফিসে ছিলেন। এই কথা শুনে ম্যানেজার অবাক হয়ে যায় আর বলে কাল গত রাতে তো আমি অফিসে আসিনি, আমি আমার বন্ধুর সাথে শহরের বাইরে গিয়েছিলাম। কিন্তু ইয়ং তার কোনো কথাই বিশ্বাস করে না। সে রাগে সেখান থেকে চলে যায়। ইয়ং আবার স্টেশন মাস্টারের কাছে গিয়ে জেদ ধরে আর বলে যে আমাকে আরো একটা গল্প শোনান। স্টেশন মাস্টার তাকে বলে আমার কাছে আর কোনো গল্প নেই, তাছাড়া তোমার তো 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে, আরো লোভ কেন করছো? ইয়ং খেয়াল করে যে মাস্টারের ঘরে রক্ত মাখা প্রচুর টিস্যু পড়ে আছে আর সে রক্ত বমি করছে। এইসব দেখে ইয়ং তার উপর দয়া দেখানোর বদলে নিষ্ঠুর ভাবে বলে আমার মনে হয় আপনি আর বেশি দিন বাঁচবেন না, মরার আগে অন্তত শেষবারের মতো আমাকে সাহায্য করুন, এমন একটা ভয়ঙ্কর গল্প বলুন যা শুনে মানুষ শিউরে উঠবে। তখন স্টেশন মাস্টার বলে ঠিক আছে শোনো, তোমার মতো আরেকটা মেয়ে ছিল যে সবার নজরে আসার জন্য যে কোনো কিছু করতে পারতো। আসলে স্টেশন মাস্টার রিনার গল্প বলছিল। ইয়ং যখন ইউটিউব শুরুই করেনি তখন রিনা ছিল টপ ইউটিউবার। একদিন ট্রেনে যাওয়ার সময় রিনার হাতে আঠালো এক ধরনের তরল লাগে। সে সেটা মুছে ফেললেও বিষয়টিকে খুব একটা পাত্তা দেয় না। পরবর্তীতে দেখা যায় অফিসে থাকার সময় রিনার নাক দিয়ে হঠাৎ রক্ত পড়তে শুরু করে। তার হাতে অদ্ভুত লাল লাল দাগ দেখা দেয়। সে এর জন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তার তাকে বলে যে এটা হয়তো কোনো ইনফেকশন। রিনা ট্রেনে এসে আঠালো তরলটির কথা বললে ডাক্তার তাকে আশ্বস্ত করে একটি ক্রিম দিয়ে দেয় আর বলে যে ক্রিমটা লাগাও, সব ঠিক হয়ে যাবে। এরপর রিনা যখন ট্রেনে করে বাড়ি ফিরছিল পথে ইয়ং এর সাথে তার দেখা হয়। রিনা তখন হাসতে হাসতে তাকে বলে কি ব্যাপার ইয়ং, নতুন কোনো গল্প খুঁজছো নাকি আমার উপর নজরদারি করছো যে আমি কিভাবে এত ভালো ভালো গল্প তৈরি করি আর এত সাবস্ক্রাইবার হয়েছে আমার, যেখানে লাখ লাখ ভিউ হয়, আর এর জন্য তুমি আমার পেছনে পেছনে ঘুরছো? কিন্তু ইয়ং তার কথাকে পাত্তা না দিয়ে সেজন্য অদ্ভুত ভাবে তার দিকে তাকিয়ে থাকে, কারণ সে রিনার কথা শুনছিল না বরং দেখছিল রিনার নাক দিয়ে অঝরে রক্ত ঝরছে। এটি বুঝতে পেরে রিনা দৌড়ে বাথরুমে গিয়ে রক্ত মুছতে গিয়ে দেখে যে তার সারা হাতে বড় বড় ফুসকা পড়েছে। সে যন্ত্রণায় চিৎকার করে ওঠে, কিন্তু অদ্ভুত ভাবে তার চোখের কোণ দিয়ে রক্ত বের হতে থাকে আর তার হাতটা আবার স্বাভাবিক হয়ে যায় আর সেখানে কোনো ক্ষতের চিহ্নই থাকে না। আপনাদের মনে আছে নিশ্চয়ই ইয়ং যখন রিনার ম্যানেজারকে কিস করতে দেখেছিল, আসলে তখন রিনা বেঁচেই ছিল না, রিনা মারা গিয়েছিল। তার সারা শরীর গাছ আর লতা পাতায় ছেয়ে যাওয়ার কারণে। রিনা মারা যাওয়ার পর তার আত্মাই দৃশ্য তৈরি করেছিল যাতে ইয়ং ম্যানেজার উপর ঘৃণা করতে শুরু করে। ইয়ং এর কাছে এখনো সময় ছিল স্টেশন থেকে চলে যাওয়ার, কিন্তু তার সাফল্যের নেশা আর অশুভ শক্তির প্রতি কৌতূহল তাকে সেখানে আটকে রাখে। সে মাস্টারকে জিজ্ঞেস করে শুনেছে সুড়ঙ্গের নিচে সেই পুরনো গির্জার কাল্ট লিডার নাকি এখনো বেঁচে আছে, এটা কি সত্যি? তখন স্টেশন মাস্টার ইয়াংকে এক রহস্যময় ট্রেনের হদিশ দেয়। সে বলে যে শুক্রবার দুপুর 3:34 একটি ট্রেন আসবে, সেটাতে চললে সে সেই লিডারের দেখা পাবে। মাস্টারের কথা মতো ইয়ং শুক্রবার সেই স্টেশনে অপেক্ষা করতে থাকে আর হঠাৎ লাইট নিভে যায়। ইয়ং দেখে যে একটি ছেলে ফোন দেখে হাসছে। এটি সেই ছেলেটি যাকে মুভির একদম শুরুতে ট্রেন ধাক্কা দিয়েছিল। ইয়ং বিষয়টিকে তেমন গুরুত্ব না দিয়ে ট্রেনে উঠে পড়ে, কিন্তু সে দেখে যে সেই ছেলেটিও তার পিছু নিয়েছে। এমনকি ছেলেটির কাটা মাথা তার দর থেকে আলাদা হয়ে ব্যাগের ভেতর পড়ে গেছে, কিন্তু তারপরও সে তার মুন্ডহীন শরীর নিয়েই ইয়ংকে তাড়া করতে থাকে। ইয়ং কোনো মতে ট্রেন থেকে লাফিয়ে পড়ে আর এক অন্ধকার টানেলে গিয়ে দাঁড়ায়। সেখানে সে দেখে যে একটি বহু পুরনো ট্রেন দাঁড়িয়ে আছে। সেই ট্রেনের পাশে পড়ে থাকা এক রক্তাক্ত ওয়াকি টকি সে কুড়িয়ে নেয়। এদিকে পুলিশ অফিসার ইয়ং এর অফিসে গিয়ে ম্যানেজারকে এক ভয়ঙ্কর তথ্য দেয়। সে বলে যে ইয়ং তার ভিডিওতে যে স্টেশন মাস্টারের কথা বলছে সে আসলে 3 বছর আগে নিখোঁজ হয়ে গেছে, তার কোনো হদিশই এখন পর্যন্ত মেলেনি। তাহলে ইয়ং কার ইন্টারভিউ নিয়েছে? এই টুইস্ট শুনে ম্যানেজারের আত্মা যেন একদম শুকিয়ে যায়। ঠিক তখনই সে ওয়াকি টকিতে সেই রহস্যময় স্টেশন মাস্টারের কণ্ঠ শোনা যায়। সে ইয়ংকে বলছে আমি জানতাম যে তোমার কৌতূহল আর লোভ তোমাকে ঠিক এখানেই নিয়ে আসবে। তুমি যতবারই আমার কাছে এসেছো শুধু তোমার গল্পের চিন্তা করেছো, একবারও জানতে চাওনি যে আমি কে বা কেন তোমাকে এই গল্পগুলো শোনাচ্ছি আর এই গল্পগুলো আমি কোথা থেকে জেনেছি। স্টেশন মাস্টার আরো বলে যে যা হওয়ার তা তো হয়ে গেছে, এবার তোমাকে আমার শেষ গল্পটা বলি, আর এটা আমার নিজেরই গল্প। আসলে স্টেশন মাস্টার নিজেও এখন জীবিত নেই। সে জানায় যে কিভাবে তার মৃত্যু হয়েছিল। সে যখন এই গ্যাংলিং স্টেশনের দায়িত্ব ছিল একদিন সিসিটিভি ফুটেজে সে দেখে যে কেউ একজন টানেলের ভেতরে ঢুকে যাচ্ছে, আর সেই সময় স্টেশন মাস্টারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছিল ওয়াং
নামের এই ছেলেটি, যাকে আমরা মুভির শুরুতে টানেলের ভেতরে টর্চ নিয়ে কাউকে খুঁজতে দেখেছিলাম, সে ওয়াংকে বলে যে টানেলের ভেতরে গিয়ে দেখতে যে লোকটি কোথায় গেছে আর সেখান থেকে তাকে ধরে নিয়ে আসতে। ওয়াং মাস্টারের কথা মতো সে টানেলের ভেতরে যায়, কিন্তু সেখানে গিয়ে সে কাউকেই দেখতে পায় না। সে চারপাশে অনেক খোঁজাখুঁজি করতে থাকে, কিন্তু সেখানে কোনো মানুষের চিহ্নই ছিল না। আর এই কথা সে মাস্টারকেও জানায়, কিন্তু মাস্টার তাকে বলে যে টানেলের আরো ভিতরে গিয়ে খোঁজ নিতে, যে সেখানে কোনো মানুষ লুকিয়ে আছে কিনা। মাস্টারের কথা মতো সে টানেলের আরো ভেতরে ঢুকে যায়, কিন্তু সেখানে গিয়েও সে কাউকেই দেখতে পায় না। এক পর্যায়ে সে দেখে যে তার ওয়াকিটকি আর কাজ করছে না, শুধু ওয়াকিটকি থেকে সে অদ্ভুত তোতলানো আওয়াজ শুনতে পাচ্ছিল। তা আসলে ছিল মাস্টারেরই কণ্ঠস্বর, যা নেটওয়ার্কের সমস্যার কারণে এমন শোনাচ্ছিল। এদিকে অনেকক্ষণ মাস্টার ছেলেটির সাথে কোনো যোগাযোগ করতে না পারায় সে নিজে টানেলের ভেতরে ঢুকে পড়ে ছেলেটিকে খোঁজার জন্য। সেখানে গিয়েও সে ওয়াংকে আর দেখতে পায় না। কিছুক্ষণ পর সে একটি রক্তমাখা রহস্যময় ট্রেন দেখতে পায়। সে ট্রেনের ভেতরে ঢুকতেই হঠাৎ ইঞ্জিন রুমের দরজা নিজে থেকে আঁচড়াতে শুরু করে। মাস্টার ব্রেক কষে ট্রেন থামানোর চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই সেটা করতে পারছিল না। উল্টো তার মাথা ফেটে রক্ত বের হতে থাকে। ট্রেনের দেয়ালে রক্ত দিয়ে অদ্ভুত সব হরফে কিছু লেখা ফুটে ওঠে, আর ট্রেনের ভেতরটা আগুনের মতো গরম হতে শুরু করে। সেখানকার তাপমাত্রা এতটাই বেশি ছিল যে মাস্টারের জুতোর তলা পর্যন্ত গলতে শুরু করেছিল। মাস্টার কোনো মতে ট্রেনের চেন টেনে ট্রেনটা থামায় আর সেই ছেলেটিকে দেখতে পায়, কিন্তু কাছে গিয়ে সে দেখে যে সেই কাল্ট লিডার ছেলেটির মাথা শরীর থেকে আলাদা করে ফেলেছে। ঠিক সেই মুহূর্তেই ট্রেনটি আবার চলতে শুরু করে, আর অসংখ্য অদৃশ্য হাত মাস্টারকে ট্রেনের ভেতরে নিয়ে যায়। এভাবে কাল্ট গ্রুপের হাতে মাস্টারের মৃত্যু হয়। এই সবকিছু শুনে ইয়ং ভয়ে চিৎকার করতে থাকে আর বলে যে না, আমি এসব আর জানতে চাই না, আমাকে যেতে দাও। কিন্তু মাস্টার তখন এক পৈশাচিক হাসি দিয়ে বলে, তোমার সাথে সময়টা আমার বেশ ভালোই কেটেছে, তোমাকে আমি খুব মিস করব, তাই আমি চাই তুমি আমার সাথেই থাকো, আমি তোমার সাথে আরো অনেক অনেক গল্প করব। কিন্তু ইয়ং সেখান থেকে বের হতে চাচ্ছিল। সে হাজার চেষ্টা করেও সেখান থেকে বের হতে পারে না। সেই পুরনো ট্রেনের ভেতরে সে রক্তমাখা লেখাগুলো আবার ফুটে ওঠে, আর অসহ্য গরমে পিষ্ট হয়ে মাস্টারের মতো ইয়ং এর করুণ মৃত্যু হয়। গল্পের শেষে দেখা যায় ম্যানেজার ইয়ংকে খুঁজতে খুঁজতে সে স্টেশনে এসে পৌঁছায়, আর তখনই হঠাৎ ইয়ং তার সামনে এসে দাঁড়ায়। তাকে দেখে ম্যানেজার যেন হাফ ছেড়ে বাঁচে, আর তাকে জিজ্ঞেস করে যে তোমাকে কতবার ফোন করেছি, ফোন ধরছিলে না কেন? ইয়ং তখন মাস্টারের মতো এক অদ্ভুত রহস্যময় হাসি দিয়ে বলে, আমি তোমাকে একটা দারুণ অলৌকিক গল্প শোনাতে চাই, তুমি কি আমার গল্পটা শুনবে? ঠিক এভাবেই ইয়ং এখন সে অশুভ শক্তির অংশ হয়ে যায়, যেমনটা স্টেশন মাস্টার ছিল, আর এভাবে সে তার শিকার করতে থাকে। এই সিনের মধ্য দিয়ে মুভিটি শেষ হয়ে যায়। তো মুভির গল্প আপনাদের কাছে কেমন লেগেছে তো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক করে দেবেন, আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন।